রাজ্যে গঠিত হয়েছে মোদি সরকার। মোদি সরকারের গ্যারান্টি সহকারে টিম বিজেপির অক্লান্ত প্রচেষ্টায় এবং এই বাংলার যে দেশপ্রেমিক জনগণ, দেশকে রক্ষা করবার যে তাদের আকুতি প্রচেষ্টা, নিজেদের অস্তিত্ব রক্ষা করবার যে সংগ্রাম, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, অধর্মকে নাশ করে ধর্মের শাসনকে প্রতিষ্ঠা করা, এই সমস্ত কিছুর মিশেল হয়ে ওই অপশাসন, স্বৈরাচার এবং একটি বিদেশি শাসন ব্যবস্থা এই রাজ্যের মধ্যে যেটি চলছিল সেটিকে অবসান ঘটিয়ে, বলা যায় ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের এই সোনার বাংলা সরকার তৈরি হয়েছে। কিন্তু তার পিছনে ঠিক কি ঘটে যাচ্ছে, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে সেগুলি দেশের সরকারের নজরে আনা, একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে এবং একটি দেশপ্রেমিক রাষ্ট্রবাদী সংবাদ মাধ্যম হিসেবে আমাদের কর্তব্য, এবং সকল রাষ্ট্রবাদী এবং দেশপ্রেমিক জনগণ সেই বিষয়গুলোর ওপর নজর রাখুন এবং সরকারের নজরে আনুন। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আজকে খুব ইম্পর্টেন্ট কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এবং সেই সঙ্গে চাইছি আপনারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই সম্পর্কে, এই এপিসোডে আপনাদের মতামতগুলো লিখুন। আপনাদের কাছে যে সমস্ত ইনফরমেশন আছে, দেশ বিরোধী যে সমস্ত চক্রান্ত আপনাদের চারপাশে ঘটছে, সেগুলো আপনারা এই কমেন্ট বক্সে লিখুন এবং একটু শেয়ার করুন, যাতে সেটা আমাদের এই যে নতুন সরকার গঠন হয়েছে তাদের চোখে পড়ে এবং সর্বোপরি মোদি সরকারের নজরে আসে। সেটি কি? প্রথম কথা, এই এপিসোডের শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, কিছু কিছু দর্শক, তাদেরকে সম্মান জানিয়েই বলছি যে এটা কিন্তু রিলস না, এবং তথ্যভিত্তিক যদি কোনো এপিসোড করতে হয় তাহলে সেই তথ্যগুলোকে আমি চেষ্টা করি অনেক ক্রস চেক করবার পরে আপনাদের সামনে তুলে ধরবার, এবং সেটা নিয়ে যখন আলোচনা হয় সেই আলোচনাটা 2 মিনিটে শেষ করা যায় না, সেটা কখনো কখনো 15 মিনিট, কখনো 22 মিনিট, কখনো 30 মিনিট, যে বিষয় যতটা সেই বিষয় মানে রিকোয়ার করে সেটা ততটাই হয়। সেটা আমি নিজের থেকে কন্ট্রোল করি না, মার্জনা করবেন। দেশের ওপরে যে সংকটটা তৈরি হয়েছিল, দেশের দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা যে বা যারা করেছিল, আমাদের এই ভারতবাসী, আমাদের ভারত রাষ্ট্র বারবার তাদের বীজ দাঁত ভেঙে দিয়েছে, নির্মূল করে দিয়েছে। এবার নির্মূল এখানে কাকে করেছে সেটা বুঝে নিন। কিন্তু তার সাথে বললাম না, এই সমস্ত আনন্দ উৎসবের পিছনে ঠিক কি ঘটে যাচ্ছে সেইটা দেশের সরকার আর আমাদের এই রাজ্যের নতুন যে সোনার বাংলার সরকার তাদের নজরে আনবার চেষ্টা করছি। যে জিহাদি শক্তির কথা আমি বারবার করে বিভিন্ন এপিসোডে তুলে ধরেছি এবং একের পর এক জিহাদি হুমকি আমাদের ওপর নেমে এসেছে বারবার অনেকগুলো বছর ধরে, তাতে আমরা থামবো না। আমি থামবো না, তাতে দেশের জন্যে আমি আওয়াজ তুলে যাব এবং দেশের সরকারের কাছে সেগুলো নজরে আনবো। খেয়াল করে দেখুন, আমি একটা কথা বলতাম বারবার, এসআইআর পরবর্তী সময়ে বা এসআইআর চলার সময়ে, যে এসআইআর তো হচ্ছে খুব ভালো কথা বাপু, কিন্তু এসআইআর এ যে বিদেশি, যাকে ঘুসপেটিয়া বলা হয়, তারা তো এখানেই থেকে যাচ্ছে। ভোটের সময় তো তারা ডিস্টার্ব করবে বটেই, মানে তখন বলতাম, সে ব্যাপারে নির্বাচন কমিশনকে সতর্ক হতে বলেছিলাম এবং তারা যে পরিমাণ সাফল্যের সাথে নির্বাচন পরিচালনা করেছেন, কোনো ধন্যবাদ যথেষ্ট না। অকুণ্ঠ প্রণাম, নমস্কার, তাদেরকে স্যালুট জানাই, তাদেরকে সকল বঙ্গবাসী, শান্তিপ্রিয় বঙ্গবাসী সেটা করছে। কিন্তু খেয়াল করে দেখুন, কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। যখন ওই মমতা বন্দ্যোপাধ্যায়
এবং যখন ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায় লাগাতার হুমকি দিয়ে বেরিয়েছে, এবং তার মধ্যে একটা জনসভা ভীষণ ইম্পর্টেন্ট, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সবাই হাত তুলুন তো, কাদের নাম ডিলিট হয়েছে দেখছে সবার হাত, আমি অনেকবার দেখিয়েছি সেটা, এখানে আর দেখাচ্ছি না, সবাই হাত তুলে দিয়েছে সেই জনসভার মধ্যে, কাজে সেটা খুব ইম্পর্টেন্ট। মানে টোটাল ডিলিটেড ভোটারদের নিয়ে উনি মিটিং করছিলেন। তাহলে এই যে ডিলিটেড ভোটার, ঘুষপেটিয়া বলুন যাই কিছু বলুন, তাহলে এই ডিলিটেড ভোটারদের মানে তারা কোথায় আছে? তারা তো এখানেই আছে। এবং এই পুরো এসআইআর লিস্ট বাদে, আন্ডারলাইন করে বলছি, এই পুরো এসআইআর ভোটার লিস্টার বাইরে, এটার বাইরে এবং এটার বাইরে একটা বিপুল অংশের জিহাদি জনগোষ্ঠী ওই সমস্ত একদম কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সীমান্তবর্তী জেলাগুলিতে এখনো বসবাস করছে। এবং তারা নির্বাচনে যখন কিচ্ছু করতে পারেনি, এই যে সরকার পাল্টে গেছে, মোদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, দেশের রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং তার মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের সকলের প্রিয় শুভেন্দু অধিকারী, তাকে তার মানে মনটাকে দুর্বল করে দেওয়ার জন্যে শপথ গ্রহণের আগে আমাদের সকলের প্রিয় চন্দ্রনাথ বাবুকে ওইভাবে হত্যা করা হলো মধ্যমগ্রামে। আমি মনে করি এটা ওই ষড়যন্ত্রেরই একটা অংশ। এবং খেয়াল করে দেখবেন যে তখনও কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স অ্যাকাউন্টে লিখে রেখেছিলেন যে অনারেবল চিফ মিনিস্টার, তিনি পদত্যাগ তো করেননি, একটা নজির, জঘন্য নজির তৈরি করেছেন ভারতীয় সাংবিধানিক ইতিহাসে, কিন্তু ওই হচ্ছে সেই জায়গা। এবং এর সঙ্গে জড়িত আসছে যে জায়গাগুলো ভোট পরবর্তীতে, আমি বলেছিলাম ভোটের অনেক আগে থেকে প্রতিটা এপিসোডে বলেছিলাম, দেখুন মিলে যাচ্ছে কিনা, যে দেখবেন যেই 4 তারিখে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করবার মতো মেজরিটি পাবে, দেখবেন ওই সব থেকে বড় তৃণমূল যে আপনার বাড়ির সামনে এসে হুমকি দিয়ে গেছে, সে আপনার থেকে বড় বিজেপি হওয়ার চেষ্টা করবে এবং বলবে আমি তো বিজেপি, গেরুয়া আবির টাবির মেখে নেবে, জামা গেরুয়া পড়তে শুরু করে দেবে, বাড়ির সামনে তৃণমূলের পতাকা খুলে রেখে বজরংবলী মহারাজজির পতাকা টাঙাবে, সবকিছু করবে এবং করে আর একটা আনরেস্ট তৈরি করবার চেষ্টা করবে। এটা আমি আজকে না, গত 2 মাস ধরে বলে যাচ্ছি, ভোটের সময় থেকে, আগের থেকে। তাহলে এরা কারা এবং এদের নিয়ে এবার কি হবে, সেইটা হচ্ছে বড় প্রশ্ন। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই এপিসোডে আপনাদেরকে দেব, একটু ধৈর্য রাখুন। তার আগে দেখুন যে কোন জায়গাটা আমি ইন্ডিকেট করছি, যদিও এই ক্লিপটাকে আমি একটু সংক্ষেপ করে আপনাদের সামনে আনছি, কারণ অনেকটা বড় ক্লিপ, এমনিতেই এপিসোড একটু বড় হয়ে যেতে পারে সেই কারণে, কিন্তু দেখুন একটু। এবং হুঁশিয়ার করতে হবে মোদিকে, যদি জুলুম বন্ধ না করা হয় তাহলে ভারত অভিযান করা হবে ইনশাআল্লাহ। পাকিস্তানকে আমরা আহ্বান জানাবো, আমরা আছি, ভারত দখল করতে আমাদের মাত্র 3 ঘন্টাও সময় লাগবে না। এই ভারতের 26টি প্রদেশ দলিত মস্ত করে ফেলা হবে ইনশাআল্লাহ। আর ভারতের যে মুসলমান আছে তারাই কিন্তু যথেষ্ট। 40 কোটি মুসলমান ক্ষিপ্ত হলে ভারতের হিন্দুরা থাকতে পারবে না। তাই মুসলমানদের রক্তে আগুন লাগাবেন না। অতি শীঘ্রই শুভেন্দুকে মুসলমানদের কাছে মাপ চাইতে হবে, মোদিকে মাপ চাইতে হবে, রাজনাথ সিংকে মাপ চাইতে হবে, এই হরিয়ানার এই মুখ্যমন্ত্রী এই হেমন্ত তাকে মাপ চাইতে হবে, ওই যোগী আদিত্যনাথ তাকে মাপ চাইতে হবে। এরকম হুমকি তো আমরা এর আগেও শুনতে অভ্যস্ত ছিলাম, তার জন্যই তো রাজ্যের মানুষ এই পরিবর্তনটা এনেছে, এদের এই আগাছাগুলোকে উৎখাত করবার জন্য। কিন্তু এর সাথে আপনি মিল খুঁজুন তো, ওই যে এসআইআর পর্ব জুড়ে, তার আগে ওই
সিএএ কে এনআরসি বলে যে হুজ্জুতি হয়েছিল সেটা, সদ্য এসআইআর এর পর সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে মোথাবাড়িতে, মালদার মোথাবাড়িতে হরগোবিন্দ দাস চন্দন দাসের যে মর্মান্তিক ঘটনা, 321 জন বিজেপি কর্মীর জীবন দান, তার সাথে তো আছেই আরো, ওগুলো তো যোগ করলে তো আরো বেড়ে যাবে, মানে শেষ হবে না। হাঁসখালি, তারপরে কামদুনি, এ সমস্ত আছেই, গ্রামে গ্রামাঞ্চলের কথা বলছি আমি। তার সাথে যদি এটা যোগ দেন, এই যে জয়ের পরে যখন বিজেপি রাজ্য নেতৃত্ব থেকে সমস্ত রকম ভাবে শান্তির বার্তা দিচ্ছে, সেখানে কপালে গেরুয়া তিলক তুলে, আবির মেখে, জামা পাল্টে সকালবেলা পর্যন্ত তৃণমূলের বুথ এজেন্ট হিসেবে বসে থাকা সেই সমস্ত ব্যক্তি, যারা যারা আনরেস্ট তৈরি করবার চেষ্টা করছে, তারা কি একা করতে পারছে? তার পিছনে তো তার মানে একটা গ্যাং আছে, একটা র্যাকেট আছে, একটা নেটওয়ার্ক আছে, একটা উদ্দেশ্য আছে, একটা এজেন্ডা আছে। সেই এজেন্ডার ফল দেখুন। তারপরে যেটা হলো আমডাঙ্গাতে কাসেম সিদ্দিকীর এলাকায়, মানে কাসেম সিদ্দিকী এলাকা বলা ভুল হলো আমার, উনি যেখানে প্রার্থী হয়েছিলেন আমডাঙ্গায়, সেখানে কি হলো? এটা খুব আলাদা মনে হচ্ছে কি? দেখুন তো। উত্তম রায়ের নাম নোট করো, অ্যাবসেন্ট মার্ক করো আয়ু। আমি এখানে 8 ঘন্টা আছি, 8 ঘন্টার ভিতরে যে আয়ু না আসো সাসপেনশনের লেটার ইয়ে করো, টাইপ করো। আপনি আইসি আছেন? এসডিপিও কে আছেন? এসডিপিও আসেনি কেন? এসপি আসেনি কেন? আপনি তো নয়, আমার প্রোটোকলে তো এসপি থাকা উচিত। एसपी मैडम को मैसेज किया था हम लोगों ने। এসডিও কোথায়? ডিএম কোথায়? কেন এসডিও ডিএম আসেনি কেন? কে বলেছে আপনাকে? ডিএম এর কাছে মেল গেছিল ডাইরেক্টর ম্যাডাম? नहीं, आप बीडीओ हैं। डीएम के बाद बीडीओ रैंक देते आपके यहाँ पे, एसडीएम कोई भी नहीं है, तो फिर आए क्यों नहीं? কি আছে এসডিএম এর নাম কি? मैडम डीएम के खिलाफ लिख लीजिए, डीएम और एसएसपी। অ্যাবসেন্ট মার্ক করুন তো। আয়ো কি নাম বললেন? আয়োর নাম আপনি জানেন না? উত্তম রায় বলুন তাহলে। আয়োর অ্যাবসেন্ট মার্ক করুন, আর আয়োকে বলুন আমি এখানে 20 মিনিট আছি, এর মধ্যে যেন আয়ো আসে। এখানে এতগুলো ঘর ভাঙচুর হয়েছে, আয়োর দায়িত্ব নেই এখানে এসে দেখবে? এটা কমিশনের মেম্বার আসছে, আয়ো প্লেস অফ অকারেন্স অ্যাবসেন্ট। দেখে তো বুঝতে পারছেন স্যার, আমার বাবাকে যদি এখানে ঢুকে এইসব ইট নিয়ে যদি এইসব জানলা দরজা ভাঙে, আমার বাবাটাকে আমি বাঁচাবো কি করে? আমি ভয়ে কাঁপছে। এলি এখনো জবাই করবো স্যার, জবাই করবো। কে বলছে এই কথাগুলো? আমি তো স্যার ঘর থেকে বেরোতে পারছি না, আমি দেখতে পাই। তবে যাদের গলা শুনে আমরা আইডেন্টিফাই করেছি এবং বাইরে পরবর্তীতে বেরিয়ে যাদেরকে আইডেন্টিফাই করেছি তাদেরকে হয়তো পুলিশ এসেছিল এই ঘটনার পর? পুলিশ অনেক পরে এসছে স্যার, ওই 15 মিনিট পরে ফোন করার পরে কতজন ছিল? সংখ্যায় কতজন? স্যার আমি একজনই ছিল, পুলিশ এসেছিল না না না, ওরা 1-150 ছিল, ওরা 1-150 লোক ছিল স্যার। কত? আমার 65 হার্টে উনি পেশেন্ট স্যার, পেশেন্ট স্যার, স্যার পেশেন্ট, শেষ হয়ে গেছে স্যার। পেশেন্ট স্যার। বাড়িতে আর কে ছিল? বাবা মা, আমি, আমার ওয়াইফ, বাচ্চা আমার 6 মাসের। আমি, আমার মা ওই তো দিদি এদিকে আয়। ওই তো ব্যাংকের সব ভাঙচুর করছে। 6 মাসের বাচ্চা আর একটা 4 বছরের বাচ্চা, ওই বাচ্চা নিয়ে আমরা মানে সেই খাটে সব পিকচাপ করাচ্ছি, মুখ চেপে ধরছি, এমন ভাবে আইসি কোথায়? আইসি আর ঝাঁপ আছে থানা এখান থেকে 2 মিনিটও না স্যার, বাড়ি মারছে মানে স্যার বার করে আনতে পারলে মেরে ফেলতো। কুরবানি দেবে স্যার আমাদেরকে বলছে। থানা স্যার এখান থেকে 2 মিনিটও না। এসেছিলেন? এফআইআর নেম তাদের মধ্যে কেউ অ্যারেস্ট হয়েছে? 5 জন অ্যারেস্ট হয়েছে। যারা কি কি ধারা দিয়েছেন সেকশনে কপিটা দিন তো এনাদেরকে। পিও লেগেছে, প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি লেগেছে। কি কি আবার লেগেছে? জামিন করে নিয়েছে সব। জামিন করে আমাদের ভাড়া দিয়ে হেঁটে যাচ্ছে। জামিন পেয়ে গেছে। হ্যাঁ, পরের দিনই চলে এসছে। মানে আমরা স্যার 307 দিয়েছিলাম। ক্যাপিটাল পানিশমেন্ট কি আছে ওগুলো?
10 ইয়ার্স আছে। 10 ইয়ার্স আছে, তারপরের দিন জামিন পেয়ে গেল। আমরা সিজার করে পাঠিয়েছিলাম। ফুলিয়ে যাচ্ছে, আবার আমাদের দিকে মোটা মোটা করে দেখছে। রড সিজার, লাঠি সিজার যেগুলো ব্যবহার করা হচ্ছে ওরকম সিজার পেয়ে আমরা পাঠিয়েছি। আমাদের সিপি স্যারকে অপোজ করেছিলেন, ওদের বেলের অপোজ হয়েছিল? একদম আমরা করেছিলাম। তারপরেও বেল পেয়ে গেল সবাই? পলিটিক্যাল এই দেখিয়ে এসিডিএম করেছেন। আমরা তারপর সাহেবদের মাধ্যমে আবার কোর্টে কন্ট্যাক্ট করেছি, কালকে আবার একটা আসামি পাঠিয়েছি, সেটাকে আটকানো হয়েছে। এবং ওনাদের জন্য কতজনের এফআইআর নেম কতজন আছে? এফআইআর নেম আছে 12 জন। তাদের মধ্যে 5 জনকে অ্যারেস্ট পাঁচজন হয়েছে, arrest বাকিরা কি হয়েছে, অ্যাবসেন্ডেড? বাকিরা রেড সব চলছে? রেড চলছে স্যার। প্রতিদিন রাতে আসি, এনাদের অনেকের সঙ্গে দেখা হয়। এদের তো কনফিডেন্স বিল্ড আপ হয়নি, এখনো কাঁপছে। স্যার প্রতিদিন দেখতে পাচ্ছি স্যার। এখানে ক্যাম্প করেছি স্যার, 24 ঘন্টার এখানে ফোর্স রাখছি আমরা, এটা রাখছি। ওনারা টাইম একুশ যার নাম 24 ঘন্টা বলতে যেদিন এ হয়েছিল সেই দিনে হয়েছিল, তারপরে কিন্তু আর দেখছি না। রাতে স্যারেরা ঘরে স্যারের পরে স্যারেরা आपने एफआईआर कब की? একজন বলুন। এই অত্যাচারটা হয় এমন ভাবে অত্যাচার হবে না, যখন যা হবে মানে আমাদের মন্দিরের ঘন্টা ঝুলানো আছে, যে যা আসছে বাজিয়ে চলে যাচ্ছে। ফার্স্ট টাইম না সেটা বলে দাও। এই এলাকাটা মানে ভিডিও করতে থাকো সুজন, ভিডিও করতে। ভিডিও করছে। টোটাল কাজ ভেঙে দিল। বাইরে গিয়ে এখানে যে কনজেস্টেড সব লুটপাট করার চেষ্টা করেছে স্যার, প্রত্যেকটা কাটার দেখুন স্যার। যাবো এরকম অত্যাচার আমরা শুধু হিন্দু তপশিলি জাতি বলে তারপরে পুলিশ এসেছিল, আপনাদের সঙ্গে কথা বলেছে? আমাদেরকে বের করেছে স্যার, প্রচুর তাণ্ডব করছে। আমার ওই ঘর ভেঙে দুটো সাইকেল নিয়ে চলে গেছে। আমার ছেলেকে লুকিয়ে মানে এটা হয়েছে রাত 1টার সময়। ওই কাসেম সিদ্দিকী সার্টিফিকেট নিয়ে ওখানে দাঁড়িয়েছে, ওই টোটাল লোকটা আমাদের পাড়ায় ঢুকেছে, জিয়াদি আছে, এরা মিলে এই হামলাটা করেছে, তাণ্ডবটা করেছে। হ্যাঁ, কোরবানি করেছে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় মর্মান্তিক চন্দ্রনাথ বাবুর ওই হত্যাকাণ্ডের পর তিনি বলেছিলেন যে স্থবির সিংহকে দেখে দুর্বল হওয়াটা কিন্তু ভুল হবে। তেমনি দিলীপ ঘোষ মহাশয় তিনি তার মতো করে ক্ষোভ প্রকাশ করেছেন, এবং এই মুহূর্তের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও যথাযথ বার্তা দিয়েছেন। সহনশীলতা হচ্ছে সনাতন ধর্মের বৈশিষ্ট্য। আঘাত করে কাউকে ক্ষতি করা হিন্দু সনাতন ধর্মের বৈশিষ্ট্য নয়, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে আত্মরক্ষা করা, প্রত্যাঘাত হচ্ছে ভারতের নিয়ম। আঘাত পাওয়ার পর সেই পেহেলগাঁও বলুন বা অন্যান্য আরো যে কটা ঘটনাই আছে না কেন বলুন, এটা ভাবলে কিন্তু ভুল হবে। আমি অনেকবার বলেছি, আমাদের এক হাতে থেকে যেমন জপমালা, আর এক হাতে থেকে কিন্তু ত্রিশূল। শাস্ত্র এবং শস্ত্র দুটোই আমরা পূজা করি, কিন্তু আজকের আলোচনার যে মূল বিষয়টা ছিল সেটা হচ্ছে এই যে নতুন সরকার শপথ গ্রহণ করেছে, এই সরকারকে যত রকম ভাবে আনরেস্ট করে দেওয়া যায়, এরা যতক্ষণ পর্যন্ত এই ভিতরে থেকে যাবে ততক্ষণ পর্যন্ত সেই প্রয়াসগুলো কিন্তু চালিয়ে যাবে। এখন এদের যতক্ষণ পর্যন্ত না, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয় বলেছিলেন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, তার সাথে আইনি ব্যবস্থা আরো কঠোরতর ভাবে প্রয়োগ হওয়ার দরকার। যেমন অত্যন্ত
অত্যন্ত শুভ বার্তা একটা, যেটা একদিকে শুভেন্দু অধিকারী যখন শপথ নিচ্ছেন ঐতিহাসিক ব্রিগেড ময়দানে সকল বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সামনে, ঠিক তখন রায় বেরোচ্ছে কিন্তু হাঁসখালি কাণ্ডের। 3 জনের যাবজ্জীবন হয়েছে 9 জনের মধ্যে, এবং আরো উচ্চতর আদালতে আরো কঠিনতম শাস্তির দাবি আমরাও জানাচ্ছি। তেমনি এই সমস্ত ফাইল কিন্তু খুলছে এবার। যেমন আজকে ঠেকায় পড়ে তখন যখন বার করতে পারেনি, সেই নিয়ে কত মামলার কত ডেট চলে গেছে। ওএমআর শিটের প্রকাশ, এসএসসি কিন্তু আজকে সেই ওএমআর শিট প্রকাশ করে দিলেন, যেটা শুভেন্দু অধিকারী বারবার বলতেন যে যদি সদিচ্ছা থাকে তাহলে 2 মিনিটে ওটা বার করে দিতে পারে ওরা। তাহলে কে সেটাকে আটকে রেখে দিয়েছিল? এবার বোঝা যাচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তার রাজত্ব কতটা হীন উদ্দেশ্য ছিল, কিভাবে শিক্ষার জায়গাটাকে ধ্বংস করে দেওয়াটা পরিকল্পিত ছিল তাদের। কিন্তু এরা একটু ভেবে দেখুন শুধু দর্শকবৃন্দ, এই যে জিহাদি গোষ্ঠী, এই যে স্লিপার সেলের কথা বলি আমি বারবার, এই যে ডিপ স্টেটের কথা বলি, এই যে টুকরে টুকরে গ্যাংয়ের কথা বলি, যারা ভারতকে টুকরো টুকরো করতে চায়, তার অন্যতম প্রধান কাণ্ডারি নেতা, লিডার বলা যায় সেই কংগ্রেস, এবং তার সাথে লাল টুপি, সবুজ টুপি, সাদা টুপি, গলায় মাফলার, অনেক কিছু আছে। তার লেজুর না, তার প্রধান একটা অংশ হতে যাচ্ছিল ওই আর একটা বিদেশি সরকার, যেটা এই পশ্চিমবঙ্গে ছিল। এর মাধ্যম দিয়ে যে ঘটনাটা ঘটে গেছে তলায় তলায়, সেইটা সরকারের নজরে আনতে চাইছি। সেটা কি? সেটা হচ্ছে এদের মধ্যেই কিন্তু দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে অনেকেই এমন হয়ে আছেন যারা বিভিন্ন সরকারি দপ্তরে জালিভাবে ঢুকে চাকরি করছে, যারা বিভিন্ন বেসরকারি দপ্তরে ঢুকে বসে আছে, চাকরি করছে, বিভিন্ন ব্যবসাপাতি এমন ফেঁদে বসে আছে তার জাল, অনেকটা কাঁঠাল গাছের শিকড়ের মতো। আমরা গ্রামের ছেলে যেটা বললে বুঝি, যে কাঁঠাল গাছের শিকড় কি, গাছ যেখানে আছে 1 মাইল দূরে গিয়ে উঠেছে তার শিকড়, বোঝা যায় না কাঁঠাল গাছের শিকড়কে, এত দূর চলে যায়। কাজেই এখানে মূল শিকড় না, তার সাথে চতুর্পার্শ্বের যে শিকড় আছে সেগুলোকেও ছিন্ন করবার দরকার আছে। এই বিষ বৃক্ষের সমস্ত উৎপাটনটা তখন কমপ্লিট হবে। এখন এরাই কিন্তু বিভিন্ন জায়গাতে দেখবেন বিভিন্ন রকম সেন্টার খুলে টুলে, জালি সেন্টার যেগুলো বলা হয়, ওরাই ওই জালি আধার কার্ড গুলো বানাতো, ওরাই ওই জালি ভোটার কার্ড গুলো বানাতো, জালি প্যান কার্ড গুলো বানাতো। বিভিন্ন সরকারি পরিষেবাতে খেয়াল করে দেখবেন অনেক ক্ষেত্রেই কিন্তু ওই জেরক্স ডকুমেন্ট জমা নিয়ে একটা কিছু পরিষেবা দিয়ে দিল, হয়ে গেল স্বাস্থ্যসাথী। একটা জেরক্স ডকুমেন্ট কিছু জমা নিল, আমি তো আগের দিন বলেছিলাম যে SIR এর সাহায্য শিবির করে খুলেছিল নাকি ভোট রক্ষা শিবির খুলেছিল, চাঁদার বিল কেটে নাম লেখার ক্ষমতা নেই যারা, তারা ফল যা হওয়ার হয়েছে, এখন ঘরে বসে সেই অপদার্থের দল মাথা চাপড়াচ্ছে, আর লাইন নেই কিছু, সব লাইন কেটে গেছে। কিন্তু সাবধান থাকতে হবে আমাদের সকলকে এবং সরকারকেও। এই জায়গাটা যেমন ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে আমরা শুদ্ধ করি, রাজ্যকে সেইভাবে করবার দরকার। প্রতিটি জায়গাতে নজর দিতে হবে। এবং ভরসার জায়গাটা কোনটা জানেন? ভরসার জায়গাটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইনি এতটাই ভুক্তভোগী এবং দেখেছেন জিনিসটা, জানেন জিনিসটা, সেটাই হচ্ছে রাজ্যের মানুষের কাছে আসার খবর। এরা এইভাবে পশ্চিমবঙ্গের একটা ডিজিটাল সিস্টেমকে ইউজ করে, যেটার নাম ডিজিটাল ইন্ডিয়া। এই যে আজকে আপনি আমি সমস্ত চায়ের দোকানে দাঁড়িয়ে হলেও 2 টাকা দিতে হলেও টুক করে ফোন থেকে গুগল পে বা UPI দিয়ে পেমেন্ট করে দিই। এই যে গো ক্যাশলেস যোজনা, নরেন্দ্র মোদী সরকার তার স্বপ্নের যোজনা ডিজিটাল ইন্ডিয়ার থ্রু দিয়ে যখন CSC SPBর মাধ্যমে লঞ্চ করিয়েছিলেন,
সেই পুরো সিএসসিটাকে হাইজ্যাক করা না, পুরো দখল করে নেওয়া প্রায় করে ওই জেহাদি সরকার, ওই স্বৈরাচারী সরকার চালু করেছিল বাংলা সহায়তা কেন্দ্র, এবং সব কটা জায়গায় ওই পিকেট টিম বা কি বলে ওটাকে, আইপ্যাক, তার লোক বসিয়েছিল, যাতে আমাদের এই রাজ্যের সমস্ত ডিজিটাল সিস্টেমটা করাপ্ট হয়ে যায়। এখন এই সমস্ত জিনিসগুলো নজরে আনছি এই কারণে যে এগুলো কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা না। আগামী দিনে এই যে এদের বেছে বেছে পার করাটা, যেটা শুভেন্দু অধিকারী বারবার বলেছেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনসভায়, সেটাই আশু কর্তব্য। আর আমাদের সতর্ক থাকতে হবে প্রতিটি দেশপ্রেমিক মানুষকে, যে আমরা প্রত্যেকে ভারতীয়, ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক। আমাদের দেশকে কিন্তু অত সহজে আনরেস্ট করতে আমরা দেব না। বহু কষ্টের ফল কিন্তু, বহু যন্ত্রণা, বহু জীবন দানের ফল কিন্তু হচ্ছে এই সোনার বাংলার সরকার। তাকে আমরা সোনার মতো করে যত্ন করে রাখতে চাই। শুধু দর্শকবৃন্দ, আগামী এপিসোডে আরো অনেক ফাইল খুলবো, আপনাদের সামনে অনেক তথ্য নিয়ে আসবো। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আপনি মন্তব্য লিখে একটু শেয়ার করুন, আর নোটিফিকেশনটা অন রাখুন, যাতে এই যে কমিউনিটিটা মানুষের ভাষায় তৈরি হচ্ছে সেটা আরো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। আপনাদের সহযোগিতায় একটা দেশপ্রেম যাতে আরো এগিয়ে যেতে পারে, আমরা শুভ একটা সমাজ গড়তে পারি, সেই প্রত্যাশাটুকু আপনাদের কাছে রাখছি। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।